আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পাকিস্তান তারা দুই দলই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে বিভিন্ন সময়ে প্র্যাকটিস করছে এবং একদিন বাদেই ৮ মে ২০২৬-এ বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং এই যে টেস্ট ম্যাচের আবহটা সেটাকে কিন্তু খুবই ইন্টারেস্টিং করে তুলছে বাংলাদেশের প্রিভিয়াস টেস্ট সিরিজটা পাকিস্তানের সঙ্গে, যেটা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে গিয়ে খেলেছিল ২০২৪-এ। এবং সেই সিরিজটায় রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিতব্য দুটো টেস্টেই বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে এবং প্রথমবারের মতো পাকিস্তানকে কোনো টেস্ট ম্যাচে হারানোর স্বাদ বাংলাদেশ তাদের ঘরের মাটিতে দিয়ে তাদেরকে এসেছিল। এবং তারপর পাকিস্তান এই ভাঙাচোরা সিরিজটাই খেলেছে বলা যেতে পারে। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আগে বাংলাদেশের মাটিতে একটা 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল, তবে তারপর তো বাংলাদেশ আর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যায়নি। পাকিস্তান তারপর মাঝখানে এসেছিল 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে, সেখানেও বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে 2-1-এ। এবং এবার পাকিস্তান এসেছে তাদের টেস্ট সিরিজটা খেলার জন্য, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হয়ে আছে। তো বাংলাদেশের ওভারঅল এখান থেকে আসলে পাওয়ার অনেক কিছু আছে। বাংলাদেশ আগের যেই মৌসুমগুলো খেলেছিল বা আগের যে টেস্ট চ্যাম্পিয়নশিপগুলো খেলেছিল সেখানে যা পারফর্ম করেছে তার থেকে আরও বেটার কিছু বাংলাদেশ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে করতে চাইবে বলে আমার বিশ্বাস। এবং শুরুটা খুব একটা খারাপ হয়নি। অ্যাওয়েতে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে গত বছরের জুন মাসে খেলেছিল এবং সেখানে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টটা ড্র করে দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ হেরে যায়। বাট তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে অন্তত কিছু পয়েন্ট বাংলাদেশ জোগাড় করতে পেরেছে। ওই ড্রটার কারণে 4টা পয়েন্ট বাংলাদেশের রয়েছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে। এবারে চলে আসি এই টেস্ট সিরিজে বা এই প্রথম টেস্টটাকে ঘিরে যেই পরিমাণ চিন্তাভাবনা রয়েছে সেগুলো নিয়ে। তো বাংলাদেশ আসলে পাকিস্তানকে হারানোর যে মূল মন্ত্রটা ছিল ২০২৪-এ, সেটা ছিল একটা খুবই খুবই ভালো বোলিং আক্রমণ। এবং সেই সাথে যদি বলি ব্যাটারদের ওই লম্বা ইনিংস, একজন দুজন ব্যাটারের খুবই লম্বা লম্বা ইনিংস খেলে ফেলা। এবং পাকিস্তান কিন্তু খুব সহজেই বাংলাদেশকে কাবু করে ফেলতে পারতো বা নাস্তানাবুদ করে ফেলতে পারতো। তবে যেই সময়ই বিপদ হয়েছে তখনই কিন্তু বাংলাদেশের কোনো না কোনো ব্যাটার তিনি দাঁড়িয়েছেন এবং খুব ভালো ব্যাটিং পারফরমেন্স দিয়ে একটা বড় রান করে দু একজন খুব বড় একটা পার্টনারশিপ করে তারপর কিন্তু বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন। সো এই যে কামব্যাক করার মোমেন্টামটা, সেটা কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ে খুব ভালো করতে পেরেছিল, যেটার কারণে আমি বলবো যে দে হ্যাড দ্য এজ। এবং বোলিংয়ের ক্ষেত্রে তো বলবো বাংলাদেশ পাকিস্তানকে সারপ্রাইজই করে দিয়েছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যখন তাদেরই পেস বোলারদেরকে দিয়ে পাকিস্তানের ব্যাটারদের খাবি খাওয়াচ্ছেন, হিমশিম খাওয়াচ্ছেন, তখনই কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে পাশার দান একটু একটু করে কি উল্টে যাচ্ছে কিনা। যে পাকিস্তান আসলে পেস বোলিংয়ের জন্য এত প্রসিদ্ধ, সেই পাকিস্তানকেই বাংলাদেশ পেস বোলিং দিয়ে বিভ্রান্ত করছে, বিপদে ফেলছে। সো এই বিষয়টা খুবই এক্সাইটিং ছিল দেখার জন্য। এবং এই টেস্ট সিরিজটাতেও আমার কাছে মনে হয় বাংলাদেশ সেখান থেকে যদি কিছু শিখে থাকে, পাকিস্তানের এগেনস্ট আমার মনে হয় না যে তারা খুব বেশি স্পিন ফ্রেন্ডলি বা একেবারে র্যাঙ্ক টার্নার ধরনের উইকেট, যেগুলো আমরা মিরপুরে হতে দেখি, সেরকম উইকেট বানাবে বলে আমার মনে হয় না। আজকে ইন্টারেস্টিং একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, টেস্ট সিরিজটার ঠিক কি বলবো একদিন আগে মিরপুরের যে উইকেটের অবস্থা, সেখানেও কিন্তু মনে হচ্ছে বেশ ভালো পরিমাণ ঘাস দেওয়া হয়েছে এবং বেশ কয়েকদিন ধরেই ঘাসগুলো ছিল একটু একটু করে ট্রিম করে সরিয়ে ফেলা হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে মিরপুরে সাধারণত আমরা যে ধরনের উইকেট দেখি, এটা সেই ধরনের কোনো উইকেট হবে না। খুবই স্পোর্টিং একটা উইকেট হতে পারে এবং ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে পেসারদেরকে এই উইকেটটা অ্যাসিস্ট করতে পারে। এখন পেসারদের অ্যাসিস্ট্যান্স হলে যে পাকিস্তানেরও খুব একটা লস সেরকম নয়। আপনারা তাদের যদি 11 দেখেন বা স্কোয়াডটা দেখেন, সেখানেও কিন্তু শাহিন শাহ আফ্রিদি ডেফিনেটলি আছেন, হু ইজ অলওয়েজ ভেরি ভেরি গুড বোলার, কোয়ালিটি একজন বোলার। যে কোনো সিরিজে খুব ভালোভাবে জ্বলে ওঠার ক্ষমতা তার রয়েছে, সেই অভিজ্ঞতাও তার রয়েছে। এবং শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গ দেওয়ার জন্য হয়তো মোহাম্মদ আব্বাসকে আমরা দেখব, তিনি হয়তো বোলিংয়ে আসবেন, খুব এক্সপিরিয়েন্সড একজন বোলার। নতুনদের মধ্যে কাউকে সুযোগ দেবে কিনা পাকিস্তান, সেটাও দেখার বিষয়। সো সবকিছু মিলে পাকিস্তানের বোলিং অ্যাটাক, পেস বোলিং অ্যাটাক খুব একটা যে মানে বাজে অবস্থায় সেরকম নয়। বাট বাংলাদেশের যেটা আছে সেটা ডেফিনেটলি পাকিস্তানের নেই, সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। বাংলাদেশের এবারের টেস্ট স্কোয়াডে যে 4জন পেস বোলার রয়েছেন, 4জনেরই ভিন্ন ভিন্ন অ্যাবিলিটি রয়েছে। এবং ভিন্ন অ্যাবিলিটির মধ্যে একটা ব্যাপার খুব কমন, যে কেউই আসলে খুব স্বাভাবিক গতিতে বল করতে পছন্দ করে না। তারা বেশ জোরে বল করতে চান, জোরে বোলিংটা করতে পছন্দ করেন এবং সেটারই একটা রিফ্লেকশন
তাদের ওভারঅল পারফরমেন্সে দেখা যায়। এবং যেহেতু তারা জোরে বোলিং করতে পারেন বা জোরে বোলিং করার একটা মাইন্ডসেট তাদের রয়েছে, সে কারণেই কিন্তু তাদের ওই ভ্যারিয়েশন কিংবা ডিসেপশনটাও খুবই এফেক্টিভ হয়ে যায়, যেটা রিসেন্ট সময় আমরা দেখেছি। আনফর্চুনেট যে হাসান মাহমুদ তিনি এখনো ইনজুরি থেকে প্রপারলি ফিরে আসতে পারছেন না, খালেদ আহমেদ তাকেও এবার স্কোয়াডে রাখা হয়নি, তিনি আনলাকি বলা যায়। আমরা যদি তানজিম সাকিবের কথা বলি, তিনি ইনজুরির কারণে আসলে ছিটকে গেছেন। সো যেই চারজন রয়েছেন সেই চারজনই কিন্তু খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন বোলার। প্রথম জনের নাম এবাদত হোসেন, বাংলাদেশকে মাউন্ট মাঙ্গানুই টেস্টে যিনি জিতিয়েছিলেন নিউজিল্যান্ডের মাটিতে, এবং তার সেই ধারালো বোলিং আমার মনে হয় সেটা একটা শুরুর বার্তা ছিল যে বাংলাদেশ টেস্টে নিয়মিতই যে তাদের পেসাররা খুব ভালো করবেন, সেই শুরুর বার্তাটা দিয়েছিলেন এবাদত। এবং তারও কিন্তু গ্রোথটা খুবই অন্যরকমভাবে হয়েছে। প্রি কোভিড এরাতে এবাদত যখন বল করতেন মনে হতো যে খুব এলোমেলো বোলিং করছেন, জোরে বল করতে পারেন, 140+ কিলোমিটার/আওয়ার গতিতে বল করতে পারেন, তার হাইট, তার স্ট্যামিনা সব কিছুই তার ভালো ছিল, তবে একটু এলোমেলো বোলিং করতেন, কিংবা তার মধ্যে এক্স ফ্যাক্টরটা কী সেটা আসলে খুব একটা বোঝা যেত না। তবে পোস্ট কোভিড সময়টায় 2020-এর পর থেকে যে এবাদতকে আমরা দেখছি, সেখানে কিন্তু তিনি অনেক বেশি পরিণত হয়েছেন। এবং ওই যে 2022-এর হিরো, মাউন্ট মাঙ্গানুই টেস্টের হিরো, দ্য সেলুট ম্যান, তিনি এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন, তবে প্রথম একাদশে জায়গা পাবেন কিনা সে প্রসঙ্গে আসবো। এবাদতের পাশাপাশি বাংলাদেশের এই স্কোয়াডটায় রয়েছেন তাসকিন আহমেদ, যিনি বেশ 1-1.5 বছর ধরে আসলে কোনো টেস্ট খেলেননি, তার ইনজুরি প্লাস ফিটনেস জনিত সমস্যা সব কিছু মিলিয়ে তিনি আসলে টেস্ট থেকে একটু দূরেই ছিলেন, বাট হি ইজ ওয়ান্টিং টু মেক আ গ্র্যান্ড কামব্যাক। এবং তাসকিন আহমেদ যে রিদমে থাকেন, তিনি যদি একই রিদম মেনটেন করতে পারেন, ইফ হি ইজ অ্যাট হিজ বেস্ট, তাহলে কিন্তু পাকিস্তানের ব্যাটারদের জন্য খুব বড় কোনো সমস্যা অপেক্ষায় করছে। 2024-এ তাসকিন ওয়াজ ভেরি গুড। সেই টেস্ট সিরিজটা পাকিস্তানের এগেনস্টে, পরবর্তীতে উইন্ডিজের মাটিতে গিয়ে যখন বাংলাদেশ খেলেছে সেখানেও তাসকিন খুব ভালো বোলিং পারফরমেন্স দেখিয়েছেন। সো তার টেস্ট বোলিংটা একটা অন্যরকম মাত্রা পাচ্ছে রিসেন্ট টাইম, এবং তিনি খুবই ভালো লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করার বিষয়টা বুঝতে পেরেছেন। হি আন্ডারস্ট্যান্ডস নাও যে টেস্ট লেন্থ বলতে ব্যাপারটা কি, এবং সেই জায়গায় কিভাবে বারবার কাজ করে করে ব্যাটারদেরকে সেট আপ করে তাদের উইকেটগুলো নিতে হয়। এবং লেজের দিকের ব্যাটারদের উইকেট নেওয়ার জন্য আসলে তাসকিনদের মতো এরকম বুদ্ধিমান বোলার, যার গতিও রয়েছে, যার ভ্যারিয়েশনও রয়েছে, এই ধরনের বোলারদেরকে আসলে খুব বেশি প্রয়োজন হয়। বাংলাদেশকে এর আগে অনেকবার আমরা ওই টেইল এন্ডারদের আউট না করতে পারার ব্যর্থতায় লম্বা ইনিংস হজম করে ফেলা, তারপর ম্যাচ হেরে যাওয়া, সেগুলো কিন্তু দেখেছি। এখন হয়তো সেটা বন্ধ হওয়া শুরু হবে। তাসকিনের পাশাপাশি আমার মনে হয় শরীফুলের কথা ডেফিনেটলি বলতে হবে, দ্য অনলি লেফট আর্ম পেসার ইন দিস টিম। দারুণ একজন বোলার, এবং আমার কাছে মনে হয় তার ক্যারিয়ারের সেরা ফর্মে তিনি এই মুহূর্তে আছেন। যদিও সাদা বলের ক্রিকেটেই তিনি ব্যাপারটা প্রুভ করেছেন, তবে রেড বল ক্রিকেটেও শরীফুল কতটা মারাত্মক হতে পারেন সেটা ঘরের মাটিতেই তিনি বেশ কয়েকবার আসলে দেখিয়েছিলেন। সো আমার মনে হয় তার আসলে স্টার্টিং 11-এ খেলার সম্ভাবনা অনেক বেশি, জাস্ট বিকজ একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তিনি নিয়ে আসতে পারবেন বাহাতি পেসার হিসাবে। এবং সর্বশেষ যার নাম বলবো, তিনি ডেফিনেটলি ফার্স্ট টেস্টটা খেলবেন, আমার কাছে মনে হয় তিনি হচ্ছেন নাহিদ রানা, দ্য বিগেস্ট এক্স ফ্যাক্টর বাংলাদেশের পেস বোলিং ব্যাটারিতে। এবং এত ভালো ফর্মে তিনি এখন আছেন, অনেকে বলছে তাকে ওভার ওয়ার্ক যেন না করিয়ে ফেলা হয়, তো ইয়াং এজে একটু বেশি ওয়ার্কলোড দিলে তিনি বিপদে পড়েন কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এখন দেখার বিষয়, এটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে যে নাহিদকে তো একটা ম্যাচে হয়তো খেলাবে, একটা ম্যাচে হয়তো রেস্ট দেবে, কোন ম্যাচটাই খেলাবে, মিরপুরেরটাই নাকি সিলেটে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো একটা চিন্তাভাবনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। এখন আমার যদি প্রেডিকশন জানতে চান, আমি বলবো যে বাংলাদেশ যদি প্রথম টেস্টে মিরপুরে হয়, যে ধরনের উইকেট আমরা দেখছি, মিরপুরের এই উইকেটটায় 3 জন পেসারকে বাংলাদেশে নামানোর একটা ভালো সম্ভাবনা আমি দেখি। তার আরও একটা কারণ হচ্ছে বৃষ্টি পড়বে, বৃষ্টি যদি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু স্পিনাররা ইমিডিয়েট ইম্প্যাক্ট হয়তো ওভাবে রাখতে পারবেন না, তার চেয়ে বরঞ্চ পেসাররা একটা ওভারকাস্ট কন্ডিশনের ব্যবহারটা হয়তো বেটার করতে পারবেন, উইকেটের ময়েশ্চারটাকে একটু বেটার ব্যবহার করতে পারবেন, এবং উইকেটটা যদি হোল্ড করে সেই ক্ষেত্রে কিন্তু পেসারদেরই ইম্প্যাক্ট বেশি থাকবে, স্পিনাররা খুব বেশি অ্যাসিস্ট্যান্স হয়তো পাবেন না এই ধরনের উইকেটে। তো আমার কাছে মনে হয় 3 পেসারই বাংলাদেশ খেলাবে মিরপুর টেস্টেও, এবং শরীফুলকে আমি ডেফিনেটলি দেখছি তিনি থাকবেন, সাথে তাসকিনও থাকবেন, এবং আমার কাছে মনে হয় যে এই টেস্টে নাহিদ রানাকে রাখবে, এবাদতকে হয়তো বসিয়ে রাখা হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে বাংলাদেশের পেসারদের মধ্যে যে 4 জন এই মুহূর্তে স্কোয়াডে আছেন, তাদের মধ্যে কোন 3 জনকে আপনারা দেখছেন যে মিরপুর টেস্টে স্টার্টিং 11-এ থাকবেন। এবং অন্য মতো আপনারা জানাতে পারেন যে আপনারা হয়তো ভাবতে পারেন যে 3 স্পিনার এবং 2 পেসার বাংলাদেশ খেলাবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কেমন হতে পারে দেখতে, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।